নমস্কার। আজ আমি ভয় সিরিজের ৩ ও ৪ নম্বর এপিসোড আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। কিন্তু শুরু করার আগে আমার একটাই অনুরোধ, আপনারা অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব এবং লাইক করবেন। ৩ নম্বর এপিসোডের শুরুতে দেখা যায় আইরিন রাতে নিজের ঘরে বসে ল্যাপটপে গৌরবের একটা ইন্টারভিউ দেখছিল। তখন তার দরজায় কে যেন জোরে জোরে কয়েকবার নক করে। আইরিন দরজা না খুলে দরজার কিহোল থেকে বাইরে দেখেই চিৎকার করে তাকে এখান থেকে চলে যেতে বলে, নাহলে সে পুলিশ ডাকবে জানায়। কিছুক্ষণ পর আইরিন দরজা খুলে দেখে সে চলে গেছে। পরের দিন সকালে মেঘা রাজের সাথে আইরিন দেখা করতে বিচে যায়। সেখানে একটা মেয়ে আইরিনকে কল করে। আইরিন চারিদিকে তাকিয়ে দেখে মেয়েটা তার থেকে একটু দূরেই দাঁড়িয়ে আছে। আইরিন তাকে গিয়ে বলে সে কাল সকালে তার সাথে কথা বলবে, কিন্তু ওই মেয়েটা বলে তার ভাই কাল রাতেও তার স্বপ্নে এসে সাহায্য চেয়েছিল তার কাছে। তখন আইরিন বলে তার ভাই শুধু তার স্বপ্নেই আসে, আইরিনের স্বপ্নে কেন আসে না? তাদের এই কথাবার্তার দ্বারা বোঝা যায় যে এই যে মেয়েটা আইরিনের সাথে দেখা করতে এসেছে ওর নাম শর্মিলা, আর ওর ভাই মনীষের সাথে আইরিনের সম্পর্ক ছিল, কিন্তু মনীষ এখন আর বেঁচে নেই। তাই শর্মিলা আইরিনকে বারবার বলে সে নাকি তার ভাইয়ের স্বপ্ন দেখেছে আর সেখানে তার ভাই তাকে কিছু বলতে চাইছে, কিন্তু আইরিন এসবে বিশ্বাস করে না। তাই সে শর্মিলাকে ইগনোর করে। এতে শর্মিলা রেগে যায়। যাই হোক, শর্মিলার সাথে পরের দিন দেখা করবে এই কথা বলে আইরিন আবার মেঘা ও রাজ যেখানে ছিল সেখানে যায়। গৌরব তিওয়ারির টিমে আরেকটা সিদ্ধার্থ নামের ছেলে ছিল। আইরিন তাকে জিজ্ঞাসা করে সে কিভাবে এই টিমে জয়েন করেছে। সিদ্ধার্থ বলে সে একটা কেস নিয়ে গৌরবের কাছে সাহায্য চাইতে এসেছিল, যার ভিকটিম সে নিজে ছিল। তখন সিদ্ধার্থ নিজের কাহিনী বলতে শুরু করে। সে বলে সে তার বন্ধু বিবেক আর নীরাজ একটা উইকেন্ড ট্রিপে গাড়ি করে যাচ্ছিল। রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ সিদ্ধার্থ একটা বাচ্চা ছেলেকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখে চিৎকার করে গাড়ি থামাতে বলে, কিন্তু বিবেক গাড়ি থামায় না। সিদ্ধার্থ দেখে গাড়ি ওই বাচ্চা ছেলেটাকে ভেদ করে চলে গেছে, অথচ তার কিছুই হয়নি। সিদ্ধার্থ পেছনে তাকায়, কিন্তু সেই বাচ্চা ছেলেটা তখন সেখানে ছিল না। তবে এর পরেই তার সিটের জানলার ওপারে সিদ্ধার্থ ওই বাচ্চা ছেলেটাকে ঝুলে থাকতে দেখে। এটা দেখে সে চিৎকার করে ওঠে, কিন্তু ওর বন্ধুরা বুঝতে পারে না সিদ্ধার্থ কেন চিৎকার করছে, কারণ তারা তো কিছুই দেখতে পাচ্ছে না। যাই হোক, এরপর তারা ফার্ম হাউস পৌঁছে সেখানে রাতে ঘুমোচ্ছিল। হঠাৎ করে সিদ্ধার্থ শুনতে পায় কে যেন তাদের দরজা ধাক্কাচ্ছে রাত 2টোর সময়। সে গিয়ে দরজা খুলে দেখে দরজার সামনে কেউ নেই, কিন্তু একটু দূরে চোখ পড়তে সে ওই বাচ্চা ছেলেটাকে একটা স্লিপের ওপর দাঁড়িয়ে থাকতে দেখে, আর সঙ্গে সঙ্গে ওই ছেলেটা তার সামনে চলে আসে। সে ভয় পেয়ে দরজা বন্ধ করে দেয়। এরপর সিদ্ধার্থ তার বন্ধুদের এসে বলে সে বাইরে ওই বাচ্চাটাকে দেখেছে, কিন্তু তার বন্ধুরা তার উপর রেগে যায়, কারণ সে একটা বাচ্চার কথা বলে যাচ্ছে ঠিকই, তবে তাকে সে ছাড়া আর কেউ দেখতে পাচ্ছে না। কিন্তু হঠাৎ করেই তাদের ঘরের কাভার্ড থেকে জোরে জোরে আওয়াজ আসে। তখন নীরাজ কাভার্ডের দরজা খুলে দেখে জামা কাপড়ের মধ্যে একটা বাচ্চা বসে আছে, যার চোখ দুটো পুরো সাদা। এটা দেখে তারা ভয় পেয়ে ওই ঘর থেকে বেরিয়ে গাড়িতে গিয়ে বসে চলে যাওয়ার জন্য, কিন্তু নীরাজ রাস্তায় গাড়ির মধ্যে পেছনের সিটে ওই বাচ্চাকে বসে থাকতে দেখে গাড়ির আয়নায়, কিন্তু পেছন ফিরে তাকালে কাউকে সে দেখতে পায় না। এরপর সিদ্ধার্থ ও নীরাজ গৌরবের কাছে সাহায্য চাইতে যায়। তারা গৌরবকে বলে আজকে যখন তারা এখানে আসছিল তখন ওই বাচ্চার ভূতকে গাড়িতে দেখেছে। তখন গৌরব আর তার টিম নিচে গাড়ির কাছে যায় ইএমএফ মিটার নিয়ে। রাজ ভালো করে চেক করে বলে কোথাও কিছু নেই। গৌরব বলে এই টাইপের সবসময় সঙ্গে থাকা ভূতের ব্যাপারে তারা আগেও শুনেছে। পাহাড়গঞ্জের লোক এদেরকে বলে দম ছেলে, যার মানে হলো লেচার্স, অর্থাৎ জোকের মতো সবসময় এরা সাথে জুড়ে থাকে, আর বেশিরভাগ সময় এরা কিছু করে না, শুধু সাথে থাকে, তারপর নিজেরাই চলে যায়। এই কথা শুনে সিদ্ধার্থ আর ওর বন্ধু ওখান থেকে চলে যায়। ওই দিন নীরাজ ঘরে বসে ল্যাপটপে কাজ করছিল, তখন হঠাৎ করেই ঘরের লাইট চলে যায়। নীরাজ ফিউজটা ঠিক করে আবার লাগায়, তখন কারেন্ট চলে আসে। নীরাজ নিজের রুমে চলে যায়, কিন্তু ঘরেও একটা আওয়াজ শুনতে পায়। তখন নীরাজ বেডের নিচে চেক করে, কিন্তু ওখানে কিছু ছিল না। এরপর নীরাজ খাটে বসে পড়ে, তখন আবার ও ওই আওয়াজটাই পায়, আর নিচে তাকিয়ে দেখে একটা লাট্টু ঘুরতে ঘুরতে খাটের নিচ থেকে ওর সামনে এসে ঘুরছে। লাট্টুটা জোরে ঘুরতে ঘুরতে থেমে যায়, আর নীরাজের পেছনে ওই বাচ্চার আত্মাকে বসে থাকতে দেখা যায়। এরপর ওই বাচ্চা নীরাজের কাঁধে হাত রাখলে নীরাজ চিৎকার করে খাট থেকে উঠে কোনায় গিয়ে দাঁড়িয়ে যায়, আর তখনই লাইট বন্ধ হয়ে যায়। এরপর যখন লাইট আসে তখন নীরাজ দেখে বাচ্চাটা তার সামনে দাঁড়িয়ে আছে। এরপর আবার লাইট বন্ধ হয়ে যায়, তখন আর বাচ্চাটাকে দেখা যায় না। তারপর আবার লাইট অন হলে বাচ্চাটা নীরাজের একটু কাছে এসে দাঁড়ায়। এরপর আবার লাইট অফ হয়ে যায়,
তখন বাচ্চাটাকে আর দেখা যায় না। এরপর আবার লাইট অন হলে বাচ্চাটাকে নীরাজ দেখতে পায় না, কিন্তু হঠাৎ করেই বাচ্চাটা নীরাজের গলা টিপে ধরে। তখন বাচ্চাটার মুখ সম্পূর্ণ বদলে যায়, যার মুখের শিরাগুলো ফুটে উঠেছিল আর চোখ ছিল সম্পূর্ণ সাদা। এই ঘটনার পর নীরাজ, সিদ্ধার্থ আর বিবেক গৌরবের কাছে সাহায্য চাইতে যায়। এরপর আবার 2025 সালে আইরিনকে দেখা যায়। সে শর্মিলার সাথে দেখা করতে এসেছে। সেখানে শর্মিলা বলে তার ভাই মনীষ তার স্বপ্নে এসে বলেছে আইরিন তাকে যে বইটা উপহার দিয়েছিল সেটার পেজ নাম্বার 94 খুলতে। আইরিন দেখে ওই পেজে কেবলমাত্র একটা উর্দু পোয়েট্রি লেখা, আর কিছু নেই। যাই হোক, ওই দিন রাতে আইরিন স্বপ্নে দেখে মনীষ তার বিছানায় বসে আছে। সে মনীষের সাথে কথা বলতে যায়, কিন্তু তখন গৌরব এসে তাকে কথা বলতে বারণ করে। এটা দেখে আইরিনের ঘুম ভেঙে যায়। যাই হোক, এরপর আবার 2016 সালে গৌরবের মৃত্যুর কিছুদিন আগের কাহিনী দেখানো হয়, যেখানে গৌরব তার বন্ধু নিহারিকার সাথে কথা বলছে। নিহারিকা অনেকবার জিজ্ঞাসা করার পরেও গৌরব বলছে না সে কি নিয়ে চিন্তায় আছে। কথা বলতে বলতে তারা এক পর্যায়ে ব্যালকনিতে এসে দাঁড়ায়। সেখানে গৌরব নিচে ওই ছোট্ট বাচ্চার আত্মাকে দাঁড়িয়ে থাকতে দেখে, যে সিদ্ধার্থ নীরাজদের ভয় দেখিয়েছিল। কিন্তু কিছুক্ষণ বাদেই সেই বাচ্চাটা গায়েব হয়ে যায় গৌরবের সামনে থেকে। তৃতীয় এপিসোড এখানেই শেষ হয়ে যায়। চতুর্থ এপিসোডের শুরুতে আবার অতীতে নীরাজ, সিদ্ধার্থ ও বিবেককে দেখানো হয়। তো ওরা গৌরবের কাছে এসে নীরাজের সাথে ঘটে যাওয়া ঘটনা বলে। তখন গৌরব বলে যেখান থেকে এই বাচ্চাটা তাদের সাথে জুড়ে গেছে তাদের সেখানে যেতে হবে, আর আজই যেতে হবে। এটা শুনে সিদ্ধার্থ যেতে চায় না, কারণ পরের দিন তাদের একটা ট্রেকে যাওয়ার কথা আছে। কিন্তু যদি ওই আত্মা সেখানে গিয়ে তাদের কোনো ক্ষতি করে দেয়, সেই ভয়ে তারা আজকেই গৌরবের সাথে যেতে রাজি হয়। সবাই গাড়ি করে রওনা হয়। নীরাজ গাড়ি চালাচ্ছিল। তো আগের দিন যেখানে সিদ্ধার্থ ওই বাচ্চার আত্মা দেখেছিল, সেখানেই গাড়ির সামনের কাছে হঠাৎ করে ওই বাচ্চাটাকে নীরাজ দেখতে পেয়ে গাড়ি থামিয়ে দেয়। এরপর সে সবাইকে জানায় সে আবার ওকে দেখেছে, কিন্তু গৌরব কিছুই দেখতে পায় না। এরপর গৌরব গাড়ি চালাতে শুরু করে। তারা কিছু দূর গিয়ে একটা দোকানে দাঁড়িয়ে চা খাচ্ছিল। সেখানে চায়ের দোকানের একটা লোককে এই বাচ্চার কথা জিজ্ঞেস করলে তিনি বলেন এখানে একটা গেঞ্জি হাফ প্যান্ট পরা বাচ্চার আত্মাকে ওই রাস্তায় প্রায়ই দেখা যায়। ওকে গ্রামের লোক বাছুয়া বলে। বেশ কয়েক বছর আগে ওই রাস্তায় রাতে ছেলেটি নিজের লাট্টু নিয়ে খেলছিল। তার লাট্টু রাস্তার মধ্যিখানে চলে যায়। সে ওটা আনতে সেখানে যায়, আর হঠাৎ করে একটা গাড়ি এসে ওকে মেরে দেয়। এই অ্যাক্সিডেন্টে ওই বাচ্চা ছেলেটি মারা যায়, আর ওর আত্মাকে ওই রাস্তায় অনেকেই দেখতে পায়। গ্রামের লোক বলে যে ওই বাছুয়ার দেখা যে পায় তার সাথে খারাপ কিছু হয়, আর তাই ওই বাছুয়ার থেকে বাঁচার জন্য লোকে গ্রামের ধারে যে হনুমান মন্দির আছে সেখানে পুজো দিয়ে তারপর এইখান থেকে চলে যায়। যাই হোক, এরপর গৌরব আর বাকি সবাই ওই মন্দিরে যাওয়ার জন্য গাড়ি নিয়ে রওনা দেয়। রাস্তায় যেতে যেতে সন্ধ্যা হয়ে যায়, কিন্তু রাস্তায় তাদের গাড়ি খারাপ হয়ে যায়। গৌরব বুঝতে পারে বাছুয়া তাদের মন্দিরে যেতে দিতে চায় না। তাই গৌরব ওখানেই গাড়ি থেকে নেমে কিছু দূর গিয়ে একটা সুনসান জায়গায় রাজকে বলে ক্যামেরা সেট করতে, আর নিজে ইএমএফ মিটার আর আরেকটা যন্ত্র বার করে যার মাধ্যমে আত্মাদের সাথে কানেক্ট করা যায়। এবার গৌরব ওখানে ওই যন্ত্রটাকে রেখে বলে বাছুয়া, আমি তোমায় সাহায্য করতে এসেছি। আর এখানে এই যন্ত্রটা রাখা আছে, যেটার কাছাকাছি বাছুয়া আসলে এটাতে লাল লাইট জ্বলবে আর বিপ করে আওয়াজ হবে। আর বাছুয়া যদি হ্যাঁ বলতে চায় তাহলে এটাতে একটা বিপ হবে, আর না বলতে চাইলে দুটো বিপ হবে। তো গৌরব এই কথা বলার সাথে সাথে যন্ত্রটাতে লাল লাইট জ্বলে আর বিপ করে আওয়াজ হয়, মানে বাছুয়া কাছে চলে এসেছে। এরপর গৌরব প্রশ্ন করে বাছুয়াকে যে এই তিনটি ছেলেকে সে যে দেখা দিচ্ছে তার কি কোনো কারণ আছে? তখন যন্ত্রতে একটা বিপ হয়, মানে হ্যাঁ। এরপর মেঘা বাছুয়াকে জিজ্ঞাসা করে এই তিনটি ছেলের থেকে কি কোনো সাহায্য লাগবে তার? তখন যন্ত্রে দুটো বিপ হয়, মানে না। এরপর গৌরব জিজ্ঞাসা করে এই তিনটি ছেলের থেকে কি কিছু লাগবে তার? এর উত্তরেও দুটো বিপ হয়, মানে না। তখন মেঘা বলে তাহলে এই ছেলেগুলোকে ভয় দেখানো বন্ধ করো। এতে বাছুয়া রেগে যায় আর ওই যন্ত্রটা ভেঙে যায়। তখন সিদ্ধার্থ নীরাজ দেখে বাছুয়া দূরে দাঁড়িয়ে আছে, কিন্তু গৌরব আর তার টিম দেখতে পায় না। এরপর গৌরব ধীরে ধীরে সিদ্ধার্থরা যেদিকে ইশারা করছে সেই দিকে যায়, বাছুয়ার সামনে। যদিও সে তাকে দেখতে পাচ্ছিল না, সে অনুভব করেই বাছুয়ার কাছে গিয়ে থামে। বাছুয়া গৌরবের কানে কানে কিছু বলে, এরপর সেখান থেকে চলে যায়। যাই হোক, এরপর গৌরব আর বাকি লোকেরা ওই হনুমান মন্দিরে পুজো দেয়, আর এরপর থেকে কোনোদিন তারা বাছুয়ার দেখা পায়নি।
এই ঘটনার কয়েকদিন বাদে সিদ্ধার্থ গৌরবের কাছে এসে বলে যে তারা যে বাসে করে ট্রেকে যাবে ভেবেছিল সেই বাস অ্যাক্সিডেন্ট করেছে, মানে বাছুয়া তাদের বাঁচিয়ে দিয়েছে। তখন গৌরব বলে বাছুয়া কেবল তাদেরই দেখা দেয় যাদের মৃত্যুর ঝুঁকি আছে, নয়তো তাড়াতাড়ি মারা যাবে। আর তৃতীয় এপিসোডের শেষে গৌরব নিজের মৃত্যুর কয়েকদিন আগে যখন বাছুয়াকে দেখেছিল ব্যালকনি থেকে, তখন সে বুঝতে পেরেছিল তার মৃত্যু খুব কাছে। যাই হোক, সিদ্ধার্থ নিজের সাথে এই ঘটনা ঘটার পর থেকে গৌরবের টিমে যোগ দেয়। এই কথাগুলো এতক্ষণ সিদ্ধার্থ আইরিনকে বলছিল। এরপর সিদ্ধার্থ বলে তারা অনেকগুলো কেস তদন্ত করেছে, তার মধ্যে কয়েকটা বেশ ইন্টারেস্টিং ছিল। যেমন মনোরি হান্টিং হাউস, যেখানে প্রত্যেকদিন রাতে কারেন্ট চলে যেত আর অন্ধকারে বিভিন্ন রকম আওয়াজ আসতো। তারপর দিল্লির কারকারদোমা কোর্ট কেস, যেখানে ঠিক রাত 11:55 সময় কম্পিউটার আপনা আপনি চালু হয়ে যেত। আর আহমেদাবাদের পার্কিং লটের কেস। কিন্তু এরপর অনেকদিন তাদের কাছে কোনো কেস না থাকায় গৌরব ঠিক করেছিল সেন্ট পিটার ওল্ড সেমেট্রি, যেখানে এক ব্রিটিশ আত্মাকে দেখা যায়, সেখানে যাবে। তো সিদ্ধার্থ ভাবে তারা যদি কোনো জার্নালিস্টকে সাথে নিয়ে এটার ভিডিও করে ছাড়ে, তাহলে তাদের কিছু মার্কেটিং হবে আর তাদের হাতে পয়সাও আসবে। তাই সে আইরিনের কাছে যায়, কিন্তু আইরিন বলে তার এসব করার সময় নেই। আর সেখানেই আইরিনের সঙ্গে সিদ্ধার্থর প্রথম সাক্ষাৎ ছিল। কিন্তু আইরিনের সাথে যে কাজ করে ওই মেয়েটা যেতে রাজি হয়, কারণ ওর এসবে বিশ্বাস ছিল। তো তারা সবাই মিলে রাতে ওই সেমেট্রিতে যায়, কিন্তু প্রথম 2 দিন কিছুই হয় না। তৃতীয় দিন রাতে তারা একটা জোরে চিল্লানোর আওয়াজ পায়। আওয়াজটা ক্রমশ বাড়তে থাকে। তখন গৌরব আর বাকি লোকেরা দেখে দূরে গাছের ওপরে কে যেন একটা সাদা ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে। গৌরব একটু একটু করে এগোতে থাকে। এদিকে রাজের ক্যামেরার ব্যাটারি লো হয়ে যায়। হঠাৎ করেই ওই আত্মা, যেটা একটা মেয়ের ছিল, সে গৌরবের সামনে এসে তার ভেতরে ঢুকে যায়। এতে কিছুক্ষণের জন্য গৌরব পজেস হয়ে যায়, কিন্তু তারপরেই একটা কালো ধোঁয়া গৌরবের শরীর থেকে বেরিয়ে গেলে গৌরব ঠিক হয়ে যায় আর সবাইকে নিয়ে সেখান থেকে চলে আসে। এরপর আবার বর্তমানের কাহিনী দেখা যায়, যেখানে সিদ্ধার্থ আইরিনকে বলে এরপর কোনোদিন গৌরব কাউকে ওই সেমেট্রিতে যেতে দেয়নি। কিন্তু আইরিন এটা শুনে অবাক হয়ে যায়, কারণ গৌরব কোনোদিন কোনো কেস আনসলভড রাখতো না। এই কথা সে ওদেরকে বলে, কিন্তু মেঘা এটা শুনে রেগে যায়। সে আইরিনকে বলে এই ব্যাপারে বেশি কথা না বলতে, সে আর কিছু বলবে না। মেঘা ওখান থেকে উঠে চলে যায়। তখন তার ওই রাতের কথা মনে পড়ে, যখন কবরস্থানে ওই ভয়ঙ্কর দেখতে মেয়ের আত্মাটা গৌরবের সামনে এসে বলেছিল ও কাউকে ছাড়বে না। এই কথাটা মেঘা শুনতে পেয়েছিল। যাই হোক, চতুর্থ এপিসোড এখানেই শেষ হয়ে যায়।